সে রেলে তো বড় চাকরি করে বলরাম বলে, তার এক বন্ধু সে বিদেশে ছিল অনেকদিন, সে এখন ইন্ডিয়াতে ফিরে এসেছে, ভারতবর্ষে ফিরে এসে আমাকে হলদিয়াতে তখন কাউন্সিলর হওয়ার জন্য অনেকবার বলেছে, কাউন্সিলরের চেয়ারম্যান করে দিত ভোটে দাঁড়ানো, এবং কমিউনিস্ট পার্টি এখন ভোটে দাঁড়ায়। আজকে আমরা চলে এসেছি এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে, তার সঙ্গে আড্ডা দিতে, যে আড্ডাটা ঠিক কোনো ইন্টারভিউ না, কোনো কথোপকথন নয়, কোনো প্রশ্ন উত্তর পর্ব নয়, একদম নির্ভেজাল আড্ডা। আজকে আপনাদের সঙ্গে আলাপ করে দেবো এমন একজন বর্ষীয়সী মানুষ, ওনার নাম শুভেন্দু মাইতি। শুভেন্দু মাইতিকে নামেই সবাই চেনেন। আজকে আপনাদের না চেনা শুভেন্দু মাইতিকে চেনা। পৃথিবীতে কিছু উচ্ছন্নে যাওয়া মানুষ থাকে না, আমি হচ্ছে সেই উচ্ছন্নে যাওয়া মানুষদের একজন। বাউন্ডুলে লক্ষ্যহীন, ছন্ন ছাড়া, উড়নচণ্ডী, যা যা বিশেষণ দেওয়া যায় এদের শ্রেষ্ঠ মানুষ। আমরা ক্লাস 7-এ পড়ি, স্কুলে রচনা লিখতে দেয় না, জীবনে কি হতে চায়, এইম অফ লাইফ, আমাদের লিখতে দিয়েছিল। তখন 13 বছর বয়স আমার। যে ছেলেটা অঙ্কে 7 পেয়েছিল সেও লিখেছিল সে বিজ্ঞানী হবে, পরে অবশ্য সাইকেল মিস্ত্রি হয়েছে। আমি ওই 13 বছর বয়সে আমি লিখেছিলাম আমি জীবনে কিছু হব না। এটাই ছিল আমার লক্ষ্য, আমি জীবনে কিছু হব না। আমি পশ্চিমবাংলা বুদ্ধিজীবী বলে মেধাধর মানুষ যারা আছেন তারা আমাকে সমীহ করে চলে, কথা বলবার আগে 5 বার ভেবে কথা বলে। ওই টপ একদম শীর্ষ বুদ্ধিজীবী যারা সমীহ করে। আমি কোনোদিন কোনো প্রচারে আলোতে আসিনি, আসতে চাই না। কিছু হবে না হলে আর আসার দরকার নেই। এবং আজকে 80 বছর বয়সে, 13 থেকে আজকে 80 বছর বয়সে দাঁড়িয়ে একটা কথা আমি মুখটুকে বলতে পারি যে কিছু না হবার সাধনাতে আমি সিদ্ধি লাভ করেছি। কবির সুমন কদিন আগেও একটা ইন্টারভিউতে বলেছে যে শুভেন্দুদার যদি আজও মঞ্চে দাঁড়িয়ে একটা বাংলা ঢোল একটা দোতারা নিয়ে গান গায়, তারপর আমাদের গান গাইতে কাঁপে। কিন্তু আমি গান পেলাম না। আমি গান লিখলে অনেকে গান লেখা বন্ধ হবে, কিন্তু গীতিকারও হলাম না। সুরও করলে সুরকার হতে পারতাম, সুরকারও হলাম না। এবং সমস্ত প্রলোভন, নানা হাতছানি, অর্থ, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, সমস্ত কিছুর হাতছানি অস্বীকার করে তুলি মেরে সরিয়ে দিয়ে আমি কিন্তু একটা কথা মুখ ঠুকে বলতে পারি যে না, কিছু না হবার সাধনায় আমি সিদ্ধি লাভ করেছি। আমার নাম গায়ক হিসাবে তুমি জানো না, তোমার কোনো জানো না। এবার দেখো আমি এই মুহূর্তে যেটা আপনি বললেন যে কবির সুমন বলেছিলেন যে শুভেন্দু মাইতির গান গাওয়ার পরে আমরা ভয় পাই, এই ইন্টারভিউটা দেখার পরে আমি একটুখানি সার্চ করেছিলাম শুভেন্দু মাইতি সম্বন্ধে। সত্যি কথা বলতে কি সার্চ করেছিলাম গুগলে, কিন্তু সেই রকম কিন্তু আমি ইউটিউবে গেলে আমার ইন্টারভিউ, পৃথিবীর বিভিন্ন দেশে আমার ইন্টারভিউ, এখানকার দেশে আমার ইন্টারভিউ দেখলে অন্তত 40টা ইন্টারভিউ পাবেন।
আমার তো 200খানা গান আছে, ইউটিউবে পাবেন অনুষ্ঠানের। হ্যাঁ, ইউটিউবে আমি সার্চ আপনি গুগলে ওটা তো হত ছাড়াদের জায়গা, যেখানে কোনো সেন্সার বোর্ড নেই, কতগুলো বিশৃঙ্খল ব্যবসায়ী বৃত্তির মানুষের বিচরণ ক্ষেত্র, যারা বিদায় দেওয়া ঘুরে আসে গানটিকে মুকুন্দ দাসের লেখা গান বলে লিখে দেয়। তো অশিক্ষিত জায়গা, আবার বলছে অশিক্ষিত জায়গা, যার কোনো এ নেই। আমি শুধু গান শোনার জন্য একটা জীবন পথ হেঁটেছি, গান শুনবো বলে, এবং যতটা পথ হেঁটেছি সমস্ত বঙ্গভূম জুড়ে, বঙ্গভূম বলতে শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলা, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ডের বঙ্গভাষী বিস্তীর্ণ অঞ্চল, যতটা পথ হেঁটেছি আমি, সোজা হাঁটলে চাঁদে পৌঁছে যেতাম। গাড়ি ঘোড়া করে না, পায়ে হেঁটে শুধু গান শুনবো বলে, কাউ খবর বলে না। এবং সেটা আমার মূলত বিচরণ ক্ষেত্র হচ্ছে লোকসঙ্গীত, এটা নিয়ে আমি কাজ শুরু করি। কিন্তু আমি জানি যে আপনাকে, আমার 90 সালের শুরুর দিকে আমার মনে হয় বাংলা নাগরিক সঙ্গীতের, আমি মূলত লোকসঙ্গীতের জগতের লোক, কিন্তু ওইটা নিয়ে দীর্ঘদিন সারা জীবন কাজ করেছি। 90 সালের শুরুতে আমার মনে হয় বাংলা আধুনিক গানও তখন একটা অদ্ভুত বন্ধাত্বের ভেতরে এসে পড়ল। হ্যাঁ, হিন্দি সিনেমার গান, পাড়ায় পাড়ায় ফাংশন হয়, কলেজের ফাংশন হয়, হিন্দি সিনেমার গান হয়। তখন বাংলা গানের HMVও তখন কোন নতুন শিল্পী খুঁজে বের করতে পারেনি দীর্ঘদিন, প্রায় 16 বছর ভালো শিল্পী প্রতিষ্ঠা করতে পারেনি, খুঁজে পায়নি, ভালো গান বের করতে পারে। আমার তখন মনে হয়েছে আমি খুব সামান্য মানুষ, হলদিয়ায় থাকি তখন, আমি পার্টির সর্বক্ষণের কর্মী CPIM এর। নতুন গান না এলে, নতুন গান বাঙালিকে শোনাতে না পারলে বাংলা গান বাঁচবে না। 30-এর দশকের 40-এর দশকের গান আঁকড়ে থেকে কিছু হবে না। স্বর্ণযুগের গান বলে যেগুলোকে বলা হয়, আমি ওটাকে বলি বাণিজ্য সফল গানের যুগ। HMV নামে একটি ব্রিটিশ কর্পোরেট কোম্পানি, EMI গ্রুপ ভুক্ত, তারা এদেশে গান নিয়ে বাণিজ্য করবে বলে গান তৈরি করেছে ও বিক্রি করেছে। এদেশে মানে স্বতঃস্ফূর্ত গান নয়, গান তৈরি করেছে। গীতিকার আগে যে গান লিখতো, সেই সুর করতো, সেই গাইত। HMV এসে প্রথম বললো এই করে ব্যবসা হবে না। ব্যবসা করার জন্য তারা 6 নম্বর নীলমণি সরকার স্ট্রিট কলকাতায় একটা ঘর ভাড়া নিল, আড্ডা ঘর, যেখানে কবিরা এসে আড্ডা দিত, সুরকাররা আড্ডা দিত, অজয় ভট্টাচার্য, প্রণব মিত্র, প্রণব রায়, মণি চৌধুরী, রবি রায়, শ্যামল গুপ্ত, এই উচ্চ মানের সব কবি গীতিকারেরা, রবীন্দ্র মিত্র, আর গীতিকাররা, সুরকাররা আসতো আড্ডা দিতে। শচীন কর্তা, সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, অনুপম ঘটক, প্রবীণ মজুমদার, শরীর চৌধুরী, মনোজ চ্যাটার্জি, এরাও আড্ডা দিতে আসতেন। গান তৈরি করা শুরু করেছেন। এই প্রথম গানের সমবিভাজন হলো 3 দশকের মধ্যভাগ থেকে। একজন লিখবে, একজন সুর করবে, আরেকজন গাইবে। এর আগে ছিল না এটা। 3 জন লোক ছিল এই চেম্বিতে। একজনের নাম বিমান ঘোষ, একজনের নাম সন্তোষ সেনগুপ্ত, আরেকজনের নাম হেম সোম। তাদের উপরে দায়িত্ব দেওয়া হলো নতুন গান তারা খুঁজে 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 গীতিকার দিয়ে লিখে, সুরকার দিয়ে সুর করে তৈরি করবেন। আর বিমান ঘোষ সে শিল্পী খুঁজে নিয়ে সেই গান রেকর্ড করবেন তারা। উদ্দেশ্য গানের আন্দোলন নয়, উদ্দেশ্য বাণিজ্য, গান নিয়ে ব্যবসা করা। তো বাংলা গানের অনেকগুলি ধারা, অনেক বছর ধরে। আধুনিক গানের ইতিহাস কত দিনের,
ম্যাক্সিমাম 60-70 বছরের ইতিহাস। সে তুলনায় আমাদের লোকগীতি, আমাদের অনেক পুরনো ইতিহাস আছে। লোকগীতের এক নিজস্ব ধারা ছিল। পরবর্তীকালে এই যে নগর কলকাতার বাবুদের গান, বাইজিবাড়ির গান, হাড় কাটাবলির গান, এই একটা ধারা ছিল যেখানে ঠুংরি টপ্পা, ক্লাসিক্যাল চর্চা হতো। ঠুংরি টপ্পা, বাংলা টপ্পা, টপ্পাটা কিন্তু পাঞ্জাব থেকে এসেছিল। এসব চর্চা হতো। ওখানে ভেঙে তারা আখড়াই, হাফ আখড়াই এসব গান তৈরি হলো। গান লেখার জন্য তখন দাদা ঠাকুর, কুতুম পেঁচা, রূপচাঁদ পক্ষী, গোপাল উড়ে, এরা কিন্তু সব গান লিখলেন। নিধুবাবু, লালচাঁদ বড়াল কাল এরা এলেন সুর করতে। এটা একটা যুগ হলো, এটা হচ্ছে নাগরিক গানের যুগ। এবং মূলত বড় গানগুলো কিন্তু উত্তর কলকাতা কেন্দ্রিক একটা ওই বাবু কালচারের গান। শুধু ক্লাসিক্যাল গ্যাস নয়, কিন্তু ওর মধ্যে কিন্তু আবার সঙ্গের গানও ছিল, জেলাপাড়া সঙ্গের গানও ছিল। ওই লোককে ঠাট্টা টিচকিট করে গান গেছিল লোককে বাবুদের। আর একটা দ্বিতীয় ধারা যুক্ত হলো, যে নাগরিক ধারা যুক্ত হলো। আরেকটা ধারা আমার গান আস্তে 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 এলো কাব্য সঙ্গীতের ধারা। 5 জন কাব্য গীতিকার, রবীন্দ্রনাথ, নজরুল, DL রায়, উত্তর প্রসাদ, রজনীকান্ত, এরা গান লিখলেন, সুর করলেন, গাইলেন। বাণিজ্য করার জন্য না, আত্মতৃপ্তির জন্য গাইলেন। সেগুলো তৈরি হলো। আরেকটা ধারা এলো, বাংলা কাব্য সঙ্গীতের ধারা। এবারে HMV যখন ভারতবর্ষে এলো ব্যবসা করতে, EMI গ্রুপ, HMV এবং কলম্বিয়ান লোগো নিয়ে, 1903 সালে তাদের দমদমের স্টুডিও তৈরি কাজ তারা শুরু করে। HMV কিন্তু গানের সেবা করতে আসে, ব্যবসা করতে এসেছিল। সিম্পলি ব্যবসা, বেনিয়া, একেবারে বেনিয়া। তারা পৃথিবী জুড়ে তারা গানের বাণিজ্য করত, তারা বাণিজ্য করতে এসেছিল। কিন্তু যে ঘটলো, সেই প্রথম HMV উদ্যোগ নিল, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। ভালো গান তৈরি করতে হবে, কেন না ব্যবসা করতে হবে। সেই জন্য গানের সমবিভাজন হলো। সুরকার আলাদা, গীতিকার আলাদা, গায়ক আলাদা। আর HMV কি করবে? এই গানকে রেকর্ড করবে, রেকর্ড করে ওই 6 নম্বর নীলমণি সরকার সিটে আড্ডা হবে, গান তৈরি হবে এবং ওখানে রিহার্সাল হবে, রেকর্ডিং করবে। আর HMV তার প্রায় 4,500 ডিস্ট্রিবিউটারের ভেতর দিয়ে সে গান সমস্ত বঙ্গভাষী অঞ্চলে বিক্রি করবে। আচ্ছা, লোক জানবে কি করে? বাংলা গানের অকথিত ইতিহাস রয়েছে। তা লোকে জানবে কি করে কি গান বেরোলো, কি গান কিনলো? তাহলে কতগুলো স্তর। গান লিখছে একজন, সুর করছে একজন, গাইছে একজন, রেকর্ডিং হচ্ছে, ডিস্ট্রিবিউটারের কাজ পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু লোকে কি করে জানে? বিজ্ঞাপন চাই। বিজ্ঞাপন লিখে দিলেন রবীন্দ্রনাথ, সুখী গৃহকোণ, শোভে গ্রামোফোন। তার টার্গেটেড ক্রেতা কারা? যারা একটু সুখী গৃহকোণ, আমার ড্রয়িং রুম আছে, উচ্চবিত্ত মানুষ, রাজা মহারাজা জমিদার, উচ্চবিত্ত মানুষদের ক্রেতা টার্গেট করে HMV তার ব্যবসা শুরু করলো। নিম্নবিত্ত মানুষের নয়, কিন্তু ক্ষমতা ছিল, HMV তার ব্যবসা শুরু করলো এবং অদ্ভুতভাবে HMV সফল হলো। এবং ব্যবসা বৃদ্ধি করার জন্য গান তৈরি করলেও, যেহেতু সৃষ্টির সঙ্গে অনেক উন্নত মানুষদের তারা যুক্ত করতে পেরেছিল, ফলে অনেক ভালো ভালো গানও কিন্তু সব ভালো গান হয়েছে কথা বলবো না, কিন্তু অনেক ভালো ভালো গান, ভালো ভালো গান এবং অনেক ভালো ভালো মানে গায়ক গায়িকা, সবটা কিন্তু আবার বললাম লক্ষ্য একটাই, ব্যবসা। কিন্তু তার মধ্যে থেকে কিছু ভালো গান, তাহলে কাব্য সঙ্গীতের ধারার পর আর একটা আধুনিক গানের ধারা শুরু হলো।
এই আধুনিক গান শব্দটা একমাত্র পশ্চিম বাংলা ছাড়া ভারতবর্ষ আর কোন রাজ্যে নেই। কেন নেই? কেন উড়িষ্যাতে নেই, কেন ত্রিপুরাতে নেই, কেন আসামে নেই, বিহারে নেই, ভারতবর্ষ কোন রাজ্যে নেই। আধুনিক গানের কোনো ধারা নেই। কেন নেই? মানে একটা যুক্তি থাকবে তো, কেন শুধু পশ্চিমবাংলার ধারে জন্ম নিল? তার একটি কারণ, এখানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন এবং রবীন্দ্রনাথের গানই প্রথম গান, যে গান HMV বাংলা আধুনিক গান এই শিরোনাম দিয়ে প্রকাশ করেন। সে গানটি ছিল কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হলো মরি লাজে, দ্বিজেন চৌধুরীর কণ্ঠে গাওয়া। এই প্রথম HMV তার লেভেলে লিখল বাংলা আধুনিক গান, কথাও সুর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, শিল্পী দ্বিজেন্দ্র চৌধুরী। তাহলে আরেকটা বাংলা গানের একটা নতুন ধারা তৈরি, আরেকটা ধারা অদ্ভুত ভাবে এলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী জুড়ে বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদের উত্থান এবং রবীন্দ্রনাথ এবং রমানার নেতৃত্বে সারা পৃথিবী জুড়ে ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের জন্ম। ওখান থেকে প্রগতি লেখক সংঘ, সেখান থেকে এসে পশ্চিমা ভারতবর্ষের বুকে গণনাট্য সংঘের সৃষ্টি হল 1943 সালে মে মাসে, 25শে মে। এখান থেকে আরেকটি গানের ধারার উদ্ভব হল। কতগুলো ধারা তৈরি ছিল প্যারালালি। এটা কিন্তু কোনো বাণিজ্যিক ধারা নয়, এটা একটা আন্দোলন জাত গান, আন্দোলনজাত গান, এবং যে গান আন্দোলনকে আবার সঞ্জীবিত করবে। তাহলে এতগুলি ধারা বাংলা আধুনিক গানে একটু পাশাপাশি চলেছে। এবং HMV দেখলো এর ভিতরে এমন কিছু গান হয়েছে যার বাণিজ্য মূল্য আছে। সলিল চৌধুরীর কোন এক গায়ের বধুর কথা প্রথম রেকর্ড হলো HMV, হিট হলো। সলিল চৌধুরীর কণ্ঠে, হেমন্ত বাবুর কণ্ঠে সলিল চৌধুরীর সুর করা গান, লেখা গান বাম্পার হিট বিক্রি হলো, বাম্পার হিট বিক্রি হলো। তাহলে আধুনিক গানের সঙ্গেও আরেকটি ধারা যুক্ত হলো। সেটা শুধু সলিল চৌধুরী একা নয়, কিন্তু সেখানে মোহিনী চৌধুরীর অবদান আছে, সেখানে অজয় ভট্টাচার্যের অবদান আছে, সেখানে প্রণব মিত্রের অবদান আছে, নজরুলের অবদান আছে। হ্যাঁ, এই যে ধারাটা হলো আজকে যে এখন যোগে জীবনমুখী গান বলে লাফালাফি করে, ওটা কিন্তু মানে ওর কিন্তু ভগীরথ আমি প্রথম 90 সালে সুমন চট্টোপাধ্যায়কে খুঁজে বের করি। আমি প্রথম ওকে HMV-তে নিয়ে যাই। HMV এর ব্যবসার কারণে জীবনমুখী গান একটা লেভেল লেগে যায় ওখানে, আমি উদ্যোক্তা। এবং সেই সময় সুমন, নচি, লোপা, মৌসুমী ভৌমিক, কাজী কামাল নাসের, মনমোহন, রাঘব, শ্রীকান্ত, মনোময়, এই যে টোটাল সেট অফ নতুন আর্টিস্ট, নতুন প্রভায়, লেড বাই কবির সুমন, আমি প্রভায়ের ভগীরথ, এদের কেউ চিন্ত না আমি না থাকি। এসব কথা কিছু জানো না তো? এই বাংলা গানের যে ইতিহাসের কথা বললাম, এতগুলি ধারা ইতিহাসের কথা বললাম, তাহলে আবার একটা ধারা যুক্ত হলো। এই ইতিহাসগুলো জানি আমি অবশ্যই, এগুলো নিয়ে যেহেতু কিন্তু আমার সঙ্গে তার সংযোগটা তুমি জানো না। সুমন গুলোকে চিনতো না আমি না থাকলে। আমি যদি HMV-তে নিয়ে রেকর্ডটা না করাতাম, মুন্সিকে খুঁজে বের না করতাম, লোপাকে খুঁজে বের না করতাম, সমীর আমার বন্ধু, সমীর চ্যাটার্জি, লোপার যে কাকা, যে গান লিখত, যে ওকে নিয়ে HMV-তে না যেত, লোপার গান বাঙালি শুনতে পেতাম। তাহলে HMV, আমি কিন্তু HMV থেকে 1 পয়সা নিই কখনো। দেখুন, আপনাকে কেউ চেনে না, আমি চেনে আমাকে কেউ জানে না, আমার চেনে দরকার সেটা না। আমি বলছি মানে এই যে মানুষ এসে আপনাকে চিনবে, জানবে, কিংবা সেটা আপনি জানবেন, আমি কখনো জানি না। আপনি যে এরকম একটা মানুষ, এই যে সবাইকে সামনে এগিয়ে দিচ্ছেন, এরকম মানুষ তো বেশি হয় না। অনেকে জানে, সবাই জানে। ওরাও ওদের লেখাতে, সব সুমনের লেখাতে, ওর মানে আল্লাহ রাখা বলে বইটা আছে, আল খাল্লা,
আল্লাহ আলখাল্লা বলে, সে আলখাল্লাতে আছে। ওর আমার কাছে অনেকগুলি বই আছে সুমন লেখা, সব বইতে আমার লেখা আছে। লোপাত প্রতি অনুষ্ঠানে কি বলে সুবন্ধু মাইতি না থাকলে আমি আমার গা খাওয়া হতো না। মৌসুমী ভূমি বলে আমাদের এই নতুন বাংলা গান গাওয়ার প্রধান উৎসাহ তথা সুবন্ধুদা বলে আমি কখনোই প্রচারের জগতে আসি, I hate it। সেইটাই তো করেছি, আমি তো বললাম আমি কিছু হব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম ক্লাসে ব্যাংকে। এটাই তো সবচেয়ে বড় হওয়া, যে আপনি এরকম একটা বড় বড় মানুষদের সামনে গিয়ে তৈরি করেছেন, এর থেকে বড় হওয়া তো কিছু হয় না। আমি ক্যাটালিস্ট মাত্র, এরা কিন্তু প্রত্যেকে নিজের যোগ্যতাতে বড় হয়েছে। যে কোনো ঘটনা ঘটার জন্য একটা অনুঘটক লাগে, তো আমি তো সেই অনুঘটকের ভূমিকা পালন করেছি মাত্র। আমি তোমাকে এই এতগুলি কথা বললাম যে আমার সম্পর্কে, তুমি বাংলা গান সম্পর্কে লেখাপড়া করেছো, বাংলা গানের সুজিত চক্রবর্তী লেখা বইতে বাংলা গানে 50 বছরে আমার সম্পর্কে একটা প্যারা লেখা আছে। হ্যাঁ, আমি কোনদিন কারোর কাছে যাইনি প্রচার করতে, শিল্পীরে মুখে মুখে বলেছে, আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। ইতিহাস লেখা হয়নি, ইতিহাস লেখা হয়নি, সেটারও দায়িত্ব আমার উপরে এসে পড়েছে। একটা বই প্রকাশিত হচ্ছে গান বদলের গান, এটা এই পয়লা বৈশাখ বইমেলাতেই হওয়ার কথা ছিল। আমারই অসুস্থতার ফলে আমি এটার সম্পাদনা করছি, সব বিখ্যাত বিখ্যাত মানুষরা লিখছেন। তাতে বাংলা গানের একটা আংশিক ইতিহাস হয়তো লেখা হবে, বড় শালিধান আংশিক ইতিহাস বাংলা গানের। বাংলা গানের কোন বাঙালিরই কোনো ইতিহাস নেই। নীরজী চৌধুরী বলেছিলেন যে বাঙালির কোনো ইতিহাস রচিত হয়নি, বাঙালি একটি আত্মবিস্মৃত জাতি। বাঙালি তার নিজের কথা, নিজের যোগ্যতা, নিজের মর্যাদা, নিজের বুদ্ধিবৃত্তি, তার সৃজনশীলতা, এইটা নিয়ে নিজেই কখনো মূল্যায়ন করেনি, নিজে কখনো করেনি। আমি ঠিক বাঙালির মতো নই, আমি ধুতি পাঞ্জাবি পরা মানুষ। এখনো পশ্চিমবাংলাতে যে সামান্য পর্যন্ত শহরের মানুষ ধুতি পাঞ্জাবি পড়েন, আমি তার ভেতরে আসবো। কিন্তু চরিত্রগত দিক থেকে বাঙালির যে পশ্চিমবাংলার বাঙালির যে উৎসবৃত্তির স্বভাব, তার সাথে আমি কোনদিন মেশাইনি নিজেকে, কোনদিন মেশাইনি নিজেকে। আমি আমার মতো করে একটা পথ তৈরি করে কোনো কারণ দেখানো পথে না, আমি পথ চলতে চলতে ওই যে পথে পা ছাড়কে পড়েছি, আবার ওই মাটি ধরে আবার উঠে দাঁড়িয়েছি, আবার হেঁটেছি। যে মানুষ সবাইকে পথ দেখায় তাকে তো পথ দেখানোর কেউ থাকে না, দরকারই নিজের পথ কেটে কেটে এভাবে তৈরি করেছি আমি। আর আমার যে বিচরণ ক্ষেত্র সেটা কিন্তু লোকসঙ্গীত। আমি দীর্ঘ বছর শুধু লোকসঙ্গীত শুনবো বলে, এটা নিয়ে কাজ করব বলে, আমি অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, আমার কথা শুনে বুঝতে পারছি। হ্যাঁ, আমার সমস্ত ভাইরাই, আমার 2 ভাই মারা গিয়েও আমরা 8 ভাই বোন ছিলাম। আমার মা বলতেন যে আমার প্রত্যেকটি সন্তানই কৃতি হবে, একটা যদি একটু অন্যরকম হয় হোক না। আমি হচ্ছে আমার মায়ের সে অন্যরকম সন্তানটি, এবং মা আমাকে অ্যালাউ না করলে আমি এই উচ্ছন্নে যেতে পারতাম না। ভাগ্যিস এরকম মা ছিলেন, সেই জন্য এরকম একজন। এইবারে বলো তুমি কি প্রশ্ন করবে?